সভাপ্রধান এবং উপস্থিত সুধীবৃন্দ, আমি সভাপ্রধানের অনুমতি এবং আপনাদের অনুমোদন নিয়ে বসে বসেই বলি আমার বক্তব্যটা। এটা হচ্ছে যে প্রথম কথাটা হলো যে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম, ঋণী হয়ে রইলাম যে এই বিরূপ পরিবেশেও আপনারা নানান রকম প্রতিবন্ধকতা অতিক্রম করে আজকে এখানে এসছেন। অনেকে আমাকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন এবং আসতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করেছেন। আজকে আরও আমার যে সমস্ত আপনজন এবং বন্ধুরা আগের সভায় উপস্থিত ছিলেন তাদের কেউ কেউ এখানে নেই, তারা চলে গেছেন। তাদের সেই কথা মনে করে অত্যন্ত ভারাক্রান্ত হচ্ছি। তবে আপনাদের ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্যটা একটু উপস্থাপন করছি। বিষয়টা যে খুব গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝি। যুদ্ধ নানান প্রকারের হয়। আমাদের যুদ্ধটা ছিল জনযুদ্ধ এবং আমরাও এটাকে বলি মুক্তিযুদ্ধ। জাতীয়তাবাদেরও হেরফের আছে। জাতীয়তাবাদ একটা আগ্রাসী হতে পারে, জাতীয়তাবাদ আত্মরক্ষামূলক হতে পারে। আগ্রাসী জাতীয়তাবাদের যে ছবি, যে অভিজ্ঞতা, সেটা আমরা 71 সালে দেখেছি। আজকেও পৃথিবীতে ওই আগ্রাসী যে জাতীয়তাবাদ তার ভূমিকা দেখছি। ইসরায়েলের জায়নবাদী যে তৎপরতা, যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, শিশু হত্যা করা হচ্ছে ফিলিস্তিনে, এবং বিশ্বযুদ্ধ লাগাবার যে তৎপরতা, সেইগুলো সবই ওই আগ্রাসী জাতীয়তাবাদের প্রতিনিধি। আর আমরা 71-এ যে জাতীয়তাবাদ নিয়ে সংগ্রাম করেছি সেটা প্রতিরোধের জাতীয়তাবাদ। এই যুদ্ধে অন্য যারা যুক্ত ছিলেন, অন্য যারা যুক্ত হয়ে পড়েছিল, অন্য দেশগুলো, তাদের দৃষ্টিকোণও জাতীয়তাবাদী ছিল। আমেরিকা বলি, চীন বলি, রাশিয়া বলি, সোভিয়েত ইউনিয়ন বলি, তাদের প্রত্যেকেরই দৃষ্টিভঙ্গির মধ্যে জাতীয়তাবাদ ছিল। ভারতীয় যে সংযুক্তি, ভারতের যে সংযুক্তি, সেটাও জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকেই প্রধানত। সেখানে একটা মানবিক দিক অবশ্যই ছিল। সেটা হলো যে এই যে লক্ষ লক্ষ শরণার্থী যে সেখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে তাদের যে আশ্রয় দেওয়া, খাদ্য দেওয়া, এই কাজ তারা করছেন মানবিকভাবে। কিন্তু একটা রাজনৈতিক দিকও ছিল, একাধিক রাজনৈতিক দিক বলা যায়। একটা ছিল যে পাকিস্তানের সঙ্গে ভারতের যে জন্মগত বা বিরোধ, সেই বিরোধের ক্ষেত্রে পাকিস্তানকে দুর্বল করা, হয়তো বা ভেঙে দেওয়ারই একটা সুযোগ এখানে এসেছিল। দ্বিতীয় যেটা ছিল সেটা হলো যে বামপন্থীরা শক্তিশালী হয়ে উঠছিল। ভিয়েতনামে যুদ্ধ চলছে এবং ভারতেও নকশালবাড়ি আন্দোলন চলছে, বামপন্থীরা শক্তিশালী হচ্ছে। সেইখানে এই বিবেচনাটা তাদের ছিল যে এই যুদ্ধের মধ্য দিয়ে, এই 71-এর যুদ্ধে তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে ওই আন্দোলনকে স্তীমিত এবং নিয়ন্ত্রিত করা গেছে। আরও একটা কথা সত্য, সেটা হচ্ছে এই যে তাদের একটা আশঙ্কা ছিল। এই আশঙ্কাটা ছিল এই রকমের যে দুই জাতীয়তাবাদী যে অনুভূতি বাঙালির মধ্যে জেগেছে, সেতে তাদের আবার দুই বাংলা এক হয়ে যেতে পারে চায়। তো এই বিবেচনাটাও তাদের ছিল এবং এইটা নিয়ে তারা একটু উদ্বিগ্ন ছিলেন। তাজউদ্দিন আহমেদ অত্যন্ত বাস্তববাদী ছিলেন এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে, আপনারা এটা জানেন অনেকেই, ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রথম সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের প্রস্তাবিত যে পতাকা সেটা দেখিয়েছেন এবং সেখানে তিনি ওই যে আমাদের মনে আছে যে সেখানে বাংলাদেশের যে এইটা প্রাকৃতিক যে অবস্থানের একটা ছবি ছিল, সেইটা দেখিয়ে বুঝিয়েছেন যে এইটুকুনি হচ্ছে, এই হচ্ছে আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য এইটাকে স্বাধীন করা এবং আমরা আপনাদের কাছ থেকে যেটা প্রত্যাশা করি সেটা হচ্ছে
সাহায্য, এবং এই সাহায্যের জন্য আমরা পরে ঋণ হিসেবেও যদি বিবেচনা করা যাবে সেটা আমরা পরে পরিশোধ করব। এই যে গেল ভারতীয় জাতীয়তাবাদের দিকটা। পাকিস্তানি জাতীয়তাবাদটা খুব নির্বোধের কাণ্ড। পাকিস্তানিরা যেটা করেছে সেটা তো গণহত্যা, এবং সেই গণহত্যা করতে গিয়ে তাদের মধ্যে যারা কিছুটা বুদ্ধিমান ছিল তারা এটা বুঝেছে যে এইখান থেকে বেরিয়ে যাওয়া কঠিন হবে। জিততে তো পারবেই না, পরাজয় অবধারিত, কিন্তু বেরিয়ে যাওয়ার পথটা নেই, এবং পথ বেরিয়ে যাওয়ার একমাত্র পথ হচ্ছে ভারতের সঙ্গে পাকিস্তানের একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া। সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত হবে, যুদ্ধবন্দী হিসেবে তারা চলে যাবে ভারতের কাছে, এবং তারপরে জেনেভা কনভেনশনের শর্ত অনুযায়ী তারা পাকিস্তানে ফেরত যেতে পারবে। তাদের ভয় ছিল, খুবই ভয় ছিল যে তাদেরকে যদি মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে হয় তাহলে তাদের বিপদ হবে। মুক্তিবাহিনী তো সেই অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আছে, তারা শাস্তি দেবে, তারা যেতে দেবে না। কাজেই তাদের আগ্রহটা ছিল যে যুদ্ধ বাঁধিয়ে এটাকে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ, সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত হলো, পরাজিত হয়ে ভারতের কাছে আত্মসমর্পণ করলো, এইরকমভাবে দেখানো। ভারতও সেইটা পছন্দ করেছে, এবং সেই পছন্দ করেছে যে সেটা আমরা দেখি এই ক্ষেত্রে যে যখন ওই আত্মসমর্পণের ঘটনা ঘটলো আমাদের কেউ নাই, সেই সময়ে যৌথ বাহিনীর কাছেই আত্মসমর্পণ করছে, দলিলে সেই রকমই লেখা আছে। কিন্তু সেখানে যে মুক্তিবাহিনীর যে প্রধান এম.এ. ওসমানী, তার কোনো উপস্থিতি নেই। উল্টো তিনি সিলেট যাচ্ছিলেন, সেই সিলেটের তার হেলিকপ্টারের ওপর গুলি করা হয়েছিল। কাজেই তারাও চাচ্ছিলেন, ভারতও চাচ্ছিল যে এইটা তাদেরই জয় এবং পাকিস্তানের পরাজয় এই হিসেবে দেখতে। তো এই জাতীয়তাবাদী যে ঘটনাগুলো সেইগুলো ঘটছিল এর মধ্যেই। তো এখন আমরা এই যে যুদ্ধ হলো আমাদের, এই যুদ্ধ আমাদের জন্য অত্যন্ত গৌরবের, এবং হয়তো আমরা বলতে পারি যে এটাই সবচেয়ে গৌরবের ঘটনা আমাদের ইতিহাসে। কিন্তু আবার এটা অত্যন্ত দুঃখেরও ঘটনা, মর্মস্পর্শী ঘটনা। যেভাবে আমাদের মানুষ প্রাণ দিয়েছেন, 30 লক্ষ প্রাণ দিয়েছেন, 3 লক্ষ সংক্রমণ ঘটছে, সেইটা দুঃখজনক। এবং এই দুঃখজনকের ব্যাপারটাও আমাদেরকে স্মরণ করতে হবে। আমরা যেটা দেখতে যে এখন একটা জাতীয় প্রশ্নটা আমি এখানে উঠবে, যে একটা যে জাতীয়তাবাদের কথা আমরা বলছি, একটা জাতি কিভাবে গঠিত হয়, জাতির উপাদানগুলো কি, জাতি গঠনের প্রধান উপাদান হচ্ছে ভাষা। এইকে যেমন ধরা যায় যে মাওলানা ভাসানীর কথাটা আমরা উল্লেখ করতে পারি। 1954 সালে মাওলানা ভাসানী লন্ডনে প্রায় নির্বাসনে ছিলেন। তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল 1954 সালে যে আপনার পরিচয়টা কি। মাওলানা বললেন যে আমি জাতিতে বাঙালি, ধর্মে মুসলমান, এবং আমার সংস্কৃতি বাংলা সংস্কৃতি। তো এই যে বলে দিলেন আমি প্রথমে বাঙালি, তারপরে মুসলমান, এবং আমার সংস্কৃতির কথাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং মৌলানা সেই গুরুত্বটা বুঝেছেন এবং সেটা বলেছেন তখনই। তো এই যে তিনি বললেন যে আমি প্রথমে বাঙালি, এইটাই কিন্তু জাতীয়তাবাদের প্রধান উপাদান। এবং রবীন্দ্রনাথের কাছে আমরা বারবার যাই, রবীন্দ্রনাথও এই কথা বলেছেন যে আমরা বাঙালি এই জন্য যে আমরা বাংলা ভাষা ব্যবহার করি, সেজন্য ওই পরিচয়টাই বড়, এবং এই পরিচয়টাই প্রধান উপাদান হয়ে দেখা দেয় জাতীয়তাবাদী। এখন এই যুদ্ধটা সশস্ত্র ছিল আমাদের দিক থেকে। সশস্ত্র যুদ্ধ 1857 সালে হয়েছে, সিপাহীদের সেই অভ্যুত্থান। কিন্তু তখন
এই জাতির ধারণাটা আসেনি তখনও। ভারত উপমহাদেশ আসলে বহু জাতির দেশ, এক জাতির দেশ নয়। এখানে বহু সম্প্রদায় আছে, বর্ণ আছে এবং বহু জাতি আছে। কিন্তু এই শাসক ইংরেজ যেটা চেষ্টা করেছিল সেটা হচ্ছে যে এই যে ভাগ করো এবং শাসন করো, সেই থেকে হিন্দু মুসলমান এই দুটো সম্প্রদায়কে তারা উৎসাহিত করেছিল দুটো জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে। সেই সম্প্রদায়কে তারা জাতি করতে চাইল এবং শুরু থেকেই ইংরেজরা ওই পদ্ধতিটা নিয়েছে। 1857 পরে তারা আরও বেশি প্রবলভাবে নিয়েছে। আমরা দেখব যে শুরু থেকে আমাদের স্মরণ আছে সকলেরই, আপনারা আমরা সবাই জানি যে তারা এই যে ভারতের ইতিহাস লেখার সময় যে সময়কাল বিভাজন করল, সেইখানে হিন্দু যুগ, মুসলমান যুগ, কিন্তু তাদের যুগটাকে খ্রিস্টান যুগ বলেনি, তাদের যুগটা হচ্ছে ব্রিটিশ যুগ। তো ওই যে হিন্দু যুগ, মুসলমান যুগ, ওইটা হচ্ছে সাম্প্রদায়িকতাকে অনুপ্রবিষ্ট করার অভিসন্ধি। এই কাজটা তারা ইচ্ছায় করেছে। এখানে সাম্প্রদায়িকতা কিন্তু ব্রিটিশ আসার আগে ছিল না। হিন্দু মুসলমান অন্য সম্প্রদায়ের সকলে মিলেমিশে থেকেছে। সাম্প্রদায়িকতা তাদেরই সৃষ্টি এবং তারা এই থেকে ওই প্রথমে ইতিহাস চর্চা, তারপরে যখন আদমশুমারি হলো, সেই আদমশুমারিতেও তারা হিন্দু মুসলমানকে আলাদা করে দেখালো। তারপরে তারা সীমিত সংখ্যক যে ভোটাধিকার দিয়েছে মানুষকে, সেই ভোটাধিকারও পৃথক নির্বাচন, হিন্দু মুসলমান পৃথক নির্বাচনের ব্যবস্থা করল। এবং 1857 পরে তাদের এই উপলব্ধি এলো যে এই যে ঘটনাটা ঘটেছে, এইখানে মধ্যবিত্ত অংশ নেয়নি। মধ্যবিত্ত যদি ভবিষ্যতে অংশ নেয় তাহলে এটা একটা বিপ্লব ঘটবে, একটা ফরাসি বিপ্লবের মতন বিপ্লব ঘটে যাবে এখানে। সেই কারণে তারা ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠনে উৎসাহ দিল। পরবর্তীতে 1906 সালে আবার তারা মুসলিম লীগ, সর্বভারতীয় মুসলিম লীগ গঠনে উৎসাহিত দিচ্ছে এবং দুই সংগঠনকে, দুই রাজনৈতিক দলকে পরস্পর বিরোধী অবস্থানে দাঁড় করিয়ে দিচ্ছে, মধ্যবিত্তকে উৎসাহিত করছে এই বিরোধী অংশ নিতে। সেই কাজটা করছিল এবং তারই পরিণতিতে 1947 সালে সে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। আমাদের ইতিহাসে পলাশির যুদ্ধের পরে দ্বিতীয় দুর্ঘটনা হচ্ছে 1947-এর দেশভাগ। সেটা থেকে কত বড় ক্ষতি হয়েছে, কেমন অপূরণীয় ক্ষতি হয়েছে তার হিসাব আমরা এখনো করতে পারবো না। সেটা শুধু প্রাকৃতিকভাবে, সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজনৈতিকভাবে। সেটা হচ্ছে এই যে বামপন্থী আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, সেইটার একটা ভাগ হয়ে গেল। এবং সেটার ইতিহাসটা আরেকটা ইতিহাস, যেখানে আমি আর আলোচনা, আপনারা জানেন সেটা। তো ওই যে 47-এর দেশভাগ, সেই দেশভাগটা আমাদের জন্য একটা ট্র্যাজেডি। এখন যখন পাকিস্তান হচ্ছে, পাকিস্তান আন্দোলন হচ্ছে, তখন বাঙালি মুসলমান যে পাকিস্তান আন্দোলনের সমর্থন করছে তার কারণ কি? তার কারণ এটা নয় যে তারা একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছে। তার কারণ হচ্ছে যে তারা যে জমিদার, মহাজন এবং ব্রিটিশের শাসন, এই তিন শাসনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। সেখান থেকে মুক্তির আশা তারা পেয়েছিল, তারা আশা করেছিল যে পাকিস্তান তাদেরকে মুক্ত করবে, কিন্তু পাকিস্তান তো সেই মুক্তি দিল না। এখন জিন্নাহ সাহেবের ভূমিকাটা খুব কৌতূহলপূর্ণ। জিন্নাহ তো এই প্রথমে যেটা করলেন, যে অন্যায় কাজটা করলেন, সেটা হলো যে লাহোর প্রস্তাবে তিনি সেটার উদ্যোক্তা ছিলেন। সেই প্রস্তাবে যে দুটো পাকিস্তান এর কথা বলা হয়েছিল, সেই থেকে তিনি এক পাকিস্তানে করে আনলেন, এক কেন্দ্রিক রাষ্ট্র এবং আমলাতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্রই থাকবে এটা, এইটাই তিনি গভর্নর জেনারেল বলেন। তিনি এবং তিনি একটা গণপরিষদের প্রথম যেটা বৈঠক হলো, সেখানে 11ই আগস্ট, সেখানে তিনি সভাপতির ভাষণে বললেন যে এখন থেকে
আমরা আর কেউ ওই যে পাঞ্জাবি, বাঙালি, সিন্ধি নই, আমরা সকলে এক জাতি, পাকিস্তানি জাতি। এই যে জিন্নাহ অত্যন্ত বুদ্ধিমান মানুষ ছিলেন, সেটা কোনো সন্দেহ নেই, এবং তিনি বুঝেছেন যে এই রাষ্ট্র একটা অস্বাভাবিক রাষ্ট্র। এই রাষ্ট্রের মধ্যে যে 1200 মাইলের যে ব্যবধান, সেটা শুধু সত্য নয়, এখানে অনেক একাধিক জাতি আছে, কমপক্ষে 5টা জাতি আছে, এবং এই জাতিগুলোকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করা এবং তাদের যে সাংস্কৃতিক পার্থক্য, সেটাও মস্ত বড় পার্থক্য, সেটা সম্ভব নয়। সেজন্যে তিনি একটা পাকিস্তানি জাতি তৈরি করার চেষ্টা করলেন, এবং যে ঘোষণা তিনি 1948 সালে এই আমাদের রেসকোর্স ময়দানে দিলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুই হবে, একমাত্র রাষ্ট্রভাষা, তার পেছনে তার আকাঙ্ক্ষাটা ছিল যে এই যে জাতীয় যে জাতি তৈরি করবেন, পাকিস্তানি জাতি, সেই জাতির ভাষা হবে উর্দু। এবং ওইটা তিনি বলেন নাই পরিষ্কার করে, কিন্তু ওইটাই ভাষা যে জাতির গঠনের প্রধান উপাদান, সেইটা জিন্নাহ সাহেব বুঝেছেন। এবং সেটা কিন্তু পরবর্তী শাসকরা বলছে, যেমন আইয়ুব খানও ওইটা বুঝেছে। আইয়ুব খানের জিন্নাহর মধ্যে পার্থক্য তো আছেই, কিন্তু আইয়ুব খানও পাকিস্তানি একটা জাতি তৈরি করতে চেষ্টা করেছেন, এবং সেইটা ভাষার মাধ্যমে। সেজন্য তিনি বারবার এইটার কথা, তখন তো উর্দু এবং বাংলা দুটো রাষ্ট্রভাষা হবে এটা স্বীকৃত পেয়েছে, কাজে সেই ভাষা উর্দুকে চাপানো যাবে না। কিন্তু তিনি হামিদুর রহমানের মাধ্যমে, বিচারপতি হামিদুর রহমান তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তাকে দিয়ে লাহোরে একটা বক্তৃতা দেওয়াচ্ছেন, যে সেখানে তিনি বিচারপতি বলছেন হামিদুর রহমান যে একটা বর্ণমালাতে এই 2 ভাষার চর্চা হবে, এবং সে বর্ণমালাটা হবে আরবি। তাহলে আরবি যদি বর্ণমালা হয়, এবং তাহলে এবং এই বর্ণমালা বাংলার জন্য ব্যবহৃত হয়, ওদিকে উর্দুর জন্য ব্যবহৃত হয়, তাহলে একটা জাতি তৈরি হয়ে যাবে। সেটা তো তৈরি হয়নি। পাকিস্তান জাতি গঠনের প্রক্রিয়ার মধ্যেই ভেঙে গেছে, রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যেই ভেঙে গেছে। সেইটা 71 সালে ভাঙলো, সেইটা আমরা দেখলাম। তো এখন যেটা আমরা এইটা দেখছি যে এইখানে বাঙালি জাতীয়তাবাদের যে যাত্রা শুরু, সেটা শুরু থেকেই ঘটলো, এবং রাষ্ট্রভাষা প্রশ্নেই ঘটলো। রাষ্ট্রভাষা আন্দোলন এইটা পরিষ্কার করে দিল যে বাঙালিরা স্বতন্ত্র জাতি, এবং বাঙালিরা যদি উর্দুকে রাষ্ট্রভাষা এনে নেয়, তাহলে পাকিস্তানে তারা 2য় শ্রেণীর নাগরিক পরিণত হবে চিরকালের জন্য। কাজে ওই আন্দোলনটা গড়ে উঠল, এবং এইখানে এই জাতীয়তাবাদী আন্দোলনটা গড়ে উঠল, এবং এই আন্দোলনে যারা প্রধান ভূমিকা পালন করলেন তারা হচ্ছেন মৌলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান। এখন দুজনের মধ্যে দৃষ্টিভঙ্গির আমূল পার্থক্য। তারা দুজনেই একসাথে আছেন। মৌলানা সভাপতি শেখ মুজিব মৌলানার কারণেই সাধারণ সম্পাদক হয়েছেন, এবং জেলে 1950 সালে জেলে যখন তারা আছেন ভাসানী এবং শেখ মুজিব, তখন সেই জেলে, ঢাকা জেলে, সেখানে আমাদের হাজি মোহাম্মদ দানেশ কমিউনিস্ট নেতা, তিনিও ছিলেন। এবং হাজি দানেশ তার আত্মজীবনী রচনাতে লিখেছেন যে তিনি শুনেছেন যে ওই 2 জন গুরু শিষ্য মৌলানা এবং শেখ মুজিব, তারা কী করে বাংলাকে দেশকে স্বাধীন করা যায়, প্রয়োজনে সশস্ত্র পথে কীভাবে স্বাধীন করা যায়, সে নিয়ে তারা আলোচনা করছেন। কিন্তু সে তো মৌলানার সাথে তো শেখ মুজিব একসাথে থাকবেন না, এটা তো অবধারিত। এবং এইখানে তার অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিব অনেক কথা বলে দিয়েছেন, অনেক রকম জিনিস এখানে পাওয়া যাবে। তার স্মৃতিশক্তি অসাধারণ ছিল দেখা যাচ্ছে। এবং তিনি বলছেন যে জেলের যে ডাক্তার, চিকিৎসক, তিনি একদিন শেখ মুজিবকে জিজ্ঞেস করছেন যে আপনি এত জেল খাটছেন, কী জন্যে খাটছেন? মুজিব বলছে যে আমি যেটা চাই সেটা হচ্ছে ক্ষমতা দখল। একেবারে স্পষ্ট কথা। তো আমি ক্ষমতা দখলের জন্য জেল খাটছি।
তো ওই জেলখানার যে ডাক্তার চিকিৎসক তিনি একটু বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে আছেন এবং বলছেন যে এইরকম কথা তো কেউ আগে বলেনি, প্রত্যেকে বলেছে যে আমি জাতির খেদমত করতে চাই, আমি জনগণের উন্নতি চাই, আমি অত্যাচার সহ্য করতে পারিনি বলেই জেলে এসেছি। আপনি তো একেবারে স্পষ্ট কথাটা বললেন, তো আপনি ক্ষমতা পেয়ে কি করবেন? মুজিব বলছেন পারলে জনগণের উপকার করব, পারলে। এটি হচ্ছে এই জাতীয়তাবাদী, যে পুঁজিবাদী জাতীয়তাবাদী আমরা বলি, সেই জাতীয়তাবাদীর স্পষ্ট বক্তব্য যে ক্ষমতায় যাব, ক্ষমতায় গেলে পারলে মানুষের উপকার করব, এবং যদি ক্ষমতায় না যাই তাহলে তো মানুষের উপকার করতে পারবো না, তো উপকার করার জন্যই আমাকে ক্ষমতায় যেতে হবে। আমরা এটা জানি যে ক্ষমতাই হচ্ছে রাজনীতির কেন্দ্র, রাজনীতি ক্ষমতার জন্য। মৌলানাও ক্ষমতা চাইতেন, কিন্তু মৌলানার ক্ষমতা চাওয়া আর শেখ মুজিবের ক্ষমতা চাওয়া একেবারেই আলাদা, আকাশ পাতাল পার্থক্য। মৌলানা ক্ষমতা চাচ্ছেন নিজের জন্য না, তিনি এই কথা কখনো বলবেন না যে আমি জেল খাটছি ক্ষমতা যাওয়ার জন্য, তিনি বলবেন আমি জেল খাটছি দেশ মানুষের মুক্তির জন্য, এবং আমি ক্ষমতা অবশ্যই চাইব, কিন্তু সেই ক্ষমতা জনগণের কাছে চলে যাবে, বিকেন্দ্রীকরণ করবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তো এই পার্থক্যটা ছিল, এবং এই পার্থক্যটা এই দুজনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্রাথমিক পার্থক্য। এবং আমরা এই যে জানি যে এই যে জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদ এই ধরনের কথা বলে যে ক্ষমতা আমরা নিয়ে নেব, আমরা এবং তোমরা এদের মধ্যে পার্থক্য করে, তার তো মানে ঐতিহাসিক এবং ভয়ঙ্কর নিদর্শন আমরা হিটলারের জাতীয়তাবাদে দেখেছি, আমরা দেখেছি মুসোলিনির যে জাতীয়তাবাদ সেইখানে। এবং সেই সময়ে এই যে দুজন মানুষ, এই যে দুজন ভয়ঙ্কর লোক হিটলার এবং মুসোলিনি, এরা দুজনই কিন্তু সোশ্যালিস্ট হিসেবে তরুণ বয়সে কাজ করেছেন। হিটলার তার পার্টির নাম দিয়েছেন ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি, ওয়ার্কার্স কথাও নিয়ে এসছেন, সোশ্যালিস্টও নিয়ে এসছেন, কিন্তু ন্যাশনালিস্ট আমাদের কথা বলছেন। এবং মুসোলিনি যে দৈনিক পত্রিকাটার সম্পাদনা করতেন একটা, সেটা সমাজতান্ত্রিক দৈনিক। তো তারা কেন এই সমাজতন্ত্রের দিকে ঝুঁকেছিলেন তার কারণ আছে, যে তখন ইউরোপে সমাজতন্ত্রের পক্ষে আওয়াজ উঠেছে। 1848 সালে ইউরোপের অনেক জায়গায়, বিশেষ করে ফ্রান্সে এবং জার্মানিতে এই সমাজতন্ত্রীরা বিপ্লবী পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। আমরা জানি যে 1871-এ প্যারি কমিউনে 70 দিন কমিউনিস্ট পার্টি ওই মিউনিসিপ্যালিটির যে সমস্ত শাসন ক্ষমতা নিয়ে রেখেছিল। তো এই যে সমাজতান্ত্রিক একটা আবহাওয়া তৈরি হয়েছে, এই দুই তরুণ তারা তরুণ, তারা এইটাকে মেনে নিয়েছে, কিন্তু তারা বুঝে ফেলেছে, বুদ্ধিমান মানুষ বুঝে ফেলেছে যে ক্ষমতা আমার কাছে আনতে হবে, ক্ষমতা যদি জনতার কাছে চলে যায় তাহলে আমার কি লাভ। কাজেই তারা ক্ষমতাকে দখল করার জন্য এই যে জাতীয়তাবাদীর কথা আওয়াজ তুলেছে, কিন্তু তাদের ভেতরের অভিসন্ধি ছিল যে ক্ষমতা তাদের কাছে থাকবে, এবং ক্ষমতা নিয়েই তারা সেই জন্যই তারা সোশ্যালিস্ট সেজেছেন। এবং যেটা দরকার, এই যে তারা জাতীয়তাবাদ, একটা পুঁজিবাদী জাতীয়তাবাদ করছে, আমাদের ব্যক্তি মালিকানা, ক্ষমতার ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠা করা, সেই জন্য তারা কাজ করছেন। এবং তাদের শত্রুকে, হিটলারের শত্রু জিউইশ ক্যাপিটালিস্টদের বলেছেন, ঠিক আছে, কিন্তু তার প্রধান শত্রু ছিল কমিউনিস্টরা। এবং আমরা তো দেখেছি যে হিটলার শেষ পর্যন্ত কি করতে চেয়েছিলেন, তিনি সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করেছেন, কমিউনিস্টদের যে প্রধান শত্রু, তার দেশে, নিজের দেশে তিনি সমস্ত কমিউনিস্টদেরকে নির্মূল করেছেন। সেইটা এই কাজ মুসোলিনিও করেছে। কাজেই যারা এই যে জাতীয় সমাজতান্ত্রিক,
জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক তাদের এই এই কাজই করতে হয়, এবং এই কাজটা তার এই দৃষ্টান্ত আমরা ওইখানে দেখতে পাবো। এবং আমরা এইটা দেখতে পাবো যে আমাদের শেখ মুজিবও যে সমাজতন্ত্রের কথা, তিনিও নিজেকে সমাজতন্ত্রী বলেছেন। চীন দেশে গিয়ে তিনি অভিভূত হয়েছিলেন এবং অভিভূত হয়ে তিনি বলেছেন যে আমি সমাজতন্ত্রে, পুঁজিবাদে বিশ্বাস করি না, পুঁজিবাদ শোষণমূলক, তবে আমি কমিউনিস্ট নই। এই যে আমি কমিউনিস্ট নই, এই কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে তিনি কখনোই সমাজতন্ত্রী থাকবেন কিন্তু কমিউনিস্ট হবেন না, অর্থাৎ জাতীয় সমাজতন্ত্রী হবেন। এবং এই জায়গাটাতে সে দুঃখের সঙ্গে যে কথাগুলো বলতে হয়, যে রবীন্দ্রনাথ তো সোভিয়েত ইউনিয়নে গেলেন, দেখে বললেন এখানে না এলে আমার তীর্থ ভ্রমণ অসম্পূর্ণ থাকত। তিনি তো বলশেভিজমের ভীষণ বিরোধী ছিলেন, বলশেভিককে অত্যন্ত ক্ষতিকর জিনিস বলে মনে করতেন। আমরা তো এও দেখেছি যে সুভাষচন্দ্র বসু অসামান্য বীর, অসামান্য সাহসী মানুষ, অসামান্য দেশপ্রেমিক এবং অসামান্য বুদ্ধিমান, সেই মানুষও কিন্তু মুসলিনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং রবীন্দ্রনাথকেও তো ওদিকে টেনে নিয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ নিয়ে অল্প সময়ের জন্য হলেও রবীন্দ্রনাথ মুসলিনের প্রশংসা করেছেন এবং সুভাষ বসুর খুবই প্রশংসা করেছেন, এইটাই হচ্ছে মডেল। এবং সুভাষ বসুর যে ভূমিকাটা, সেই ভূমিকাটা আমরা পরবর্তী দেখছি যে জাতীয়তাবাদী ভূমিকা। তিনি বলছেন যে তিনি সমাজতন্ত্রী, কিন্তু সেই সমাজতন্ত্র ভারতীয় সমাজতন্ত্র, বিদেশি না। এবং সেই সমাজতন্ত্র হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দের সমাজতন্ত্র। তো রামকৃষ্ণের সমাজতন্ত্র কী করে হবে? সমাজতন্ত্র এমনকি ভগিনী নিবেদিতা যতটা অগ্রসর ছিলেন না, বিবেকানন্দ ততটা অগ্রসর ছিলেন না। তিনি যদিও বলেছেন যে মেথর আমার ভাই, মুচি আমার ভাই, কিন্তু মেথরই থাকবে, মুচিই থাকবে, আমার বন্ধুত্ব থাকবে। ঠিক যে কথা গান্ধী বলতেন, গান্ধী এই যে অসুচি যারাদেরকে অসুচি কাজ করে তাদেরকে হরিজন বলে সম্মানিত করলেন, কিন্তু তারা তাদের কাজই করতে থাকবে, ওই পেশাতেই থাকবে, ওই পেশাতেই তারা চরিতার্থ পাবে। তো এইটি হচ্ছে জাতীয়তাবাদীদের দৃষ্টিভঙ্গি। যেমন গান্ধীও জাতীয়তাবাদী ছিলেন এবং এমনকি রবীন্দ্রনাথ ন্যাশনালিজমের বিরুদ্ধে কঠিন ভাষায় যুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপানে এবং খোদ আমেরিকাতে গিয়ে বলেছেন, বক্তৃতা করেছেন। তিনিও কিন্তু ভারতের যে ঐক্য, এটা সর্বভারতীয় ঐক্য, সেই আধ্যাত্মিক বা সাংস্কৃতিক ঐক্য, তার কথা বলছেন। তো সেই ঐক্য তো সম্ভব ছিল না আসলে। সেই ভারত তো একটা ভৌগোলিকভাবে ঐক্য হয়তো ঠিক আছে, কিন্তু ভারত তো জাতীয়ভাবে বিভক্ত, ধর্মীয়ভাবে অনেকগুলো ধর্ম আছে। তো সেই জায়গাতে ওই এক ভারতের কথাটা বলা, সেইটাও একবারে ক্ষতিকর হয়েছে আমাদের জন্য এবং সুভাষ বসুর জন্য এইটা ওইটা ক্ষতিকর হলো। এখন আমরা দেখব যে আমরা শেখ মুজিবের এই যে অসমাপ্ত আত্মজীবনী, সেইটা পাঠ করলেও দেখব এবং তার বক্তৃতাটাও দেখব যে তিনি এই সমাজতন্ত্রের কথা বলছেন, কিন্তু গোড়া কমিউনিস্ট হতেন। 1948 সালে গণতান্ত্রিক যুবলীগ বলে একটা সংগঠন গঠন করার চেষ্টা হয়েছিল। মূলত তরুণ কমিউনিস্টরাই এটা করার চেষ্টা করেছেন। শেখ মুজিবকেও তারা নিয়েছেন। শেখ মুজিব তাদের ম্যানিফেস্টো দেখে বললো যে এত কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো, এইখানে তো আমি থাকতে পারি না, এটা কমিউনিস্টদের এই ছদ্মবেশী কমিউনিস্ট পার্টির এই পার্টি চলবে না। এই যে গণতান্ত্রিক যুব লীগ গঠন করার চেষ্টা, সেটাই ভেঙে গেল। এবং যেটা তিনি আগাগোড় করেছেন, যেটা হচ্ছে তার যে ধরুন আমরা যদি দেখি যে যখন 1957 সালে তার ভূমিকাটা কি? 1957 সালে কাকমারি যে কাউন্সিল সম্মেলন হচ্ছে আওয়ামী লীগের, সেখানে তিনি সরোয়ার্দীপন্থী
তিনি ভাসানী বিরোধী। সরওয়ার্দী হচ্ছেন তখন প্রধানমন্ত্রী। তিনি ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক চুক্তিগুলো হয়েছে, সিয়াটো সেন্টো হয়েছে, সেইগুলোর সমর্থক তিনি। প্যারিটি, যেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, যে সংখ্যা সাম্য, পূর্ব পাকিস্তানের 56 জন আর পশ্চিম পাকিস্তানের 44 জন সমান করে দেওয়া, সেইটা সমর্থন করছেন। তিনি বলছেন যদি 98% সংবিধান পাশ হয়ে গেছে, 98% আমরা স্বায়ত্ত শাসন পেয়ে গেছি। তো এই সমস্ত বলা সত্ত্বেও শেখ মুজিব তার সাথেই আছেন, মৌলানার সাথে বিরোধিতা করছেন। এবং শেখ মুজিব তখন একটাই নিজের কর্তব্য বলে ঠিক করেছিলেন যে যত কমিউনিস্ট আছে ছদ্মবেশী তার পার্টিতে, তাদের ছাত্রলীগে বা আওয়ামী লীগে তাদেরকে বিদায় করতে হবে। তো এই অবস্থানে তিনি ছিলেন। এবং 7ই মার্চের সেই বিখ্যাত তার জীবনের সর্বশ্রেষ্ঠ বক্তৃতা, সেইখানে আমরা দেখব যে তিনি কতবার আমি আমি বলছেন। আমি আমি ওই যে চমৎকার উদ্দীপক বক্তৃতা, আমি যদি হুকুম দেবার না পারি তাহলে তোমরা বন্ধ করে দিও সব কিছু। আমি হুকুম দেব, আমি দেব এবং হুকুম দেব। এবং যেটা একেবারে বক্তৃতার প্রথম দিকেই আছে, দুঃখ করে বলছেন যে 1954-তে নির্বাচনে জিতলাম কিন্তু গদিতে বসতে পারলাম না। সেই যে গদিতে বসতে পারলাম না, এই বোধটা কিন্তু ভেতরে আছে। এবং এইবারও যদি গদিতে না বসতে পারি তাহলে তো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে। এটা তো অত্যন্ত হতাশাব্যঞ্জক হবে। কাজেই গদিতে বসতে পারলাম না, হুকুম দেব। এবং শেষে যে বলছেন, নির্দেশ দিচ্ছেন যে তোমরা পাড়ায় মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে পাড়ায় মহল্লায় সংগ্রাম পরিষদ গড়ে তোল। এখন আমাদের যত সংগ্রাম হয়েছে, 52 রাষ্ট্রভাষা আন্দোলন, 69-এর অভ্যুত্থান, সেইখানে আওয়ামী লীগের নেতৃত্বে হয়নি। সেখানে সমাজতন্ত্রীরাই প্রধান শক্তি ছিল। এবং সেইখানে একদলীয় ছিল না, সেখানে সর্বদলীয় ছিল। তো শেখ মুজিব এখানে নির্দেশই দিলেন যে এটা আওয়ামী লীগের নেতৃত্বে হতে হবে। এবং তার সঙ্গে যে যারা ছিলেন, যারা, এবং সরওয়ার্দীর কথাটা আমি এখানে একটু আনতে চাই যে সরওয়ার্দীর ভূমিকাটা কিন্তু আমাদের অস্পষ্ট রয়েছে। যে সরওয়ার্দীকে বলা হয় যে গণতন্ত্রের মানসপুত্র। সরওয়ার্দী খুবই গণতান্ত্রিক থাকতেন যখন তিনি বিরোধী দলে থাকতেন। যখন তিনি ক্ষমতায় গেলেন তখন ওই যে তার চেহারা, প্রধানমন্ত্রী হয়েছেন, প্রথমে আইনমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী হয়েছেন, তার চেহারা স্পষ্ট হয়ে গেছে। তখন তিনি আর গণতন্ত্রী নেই। এবং সরওয়ার্দীর সাথে মুজিবের যে সম্পর্ক, সেই সম্পর্কটা গভীর সম্পর্ক। মৌলানার সাথে সে সম্পর্ক স্থাপন সম্ভব হয় নাই, কারণ ওরা দুটো বিরোধী রাজনীতি। এখন সরওয়ার্দী বলছেন I consider, এই যে রাষ্ট্রভাষা আন্দোলনের কথা দেখুন, রাষ্ট্রভাষা আন্দোলনকে তিনি কিভাবে দেখছেন। I consider the state language controversy, এটাকে কন্ট্রোভার্সি বলছেন। I consider the state language controversy meaningless. It will really disrupt Pakistan. তো এই যে পাকিস্তানের, তিনি পাকিস্তানি, আসলে পাকিস্তানি জাতীয়তাবাদ, জিন্নার তিনি অনুসারী। আইয়ুব খানের সঙ্গে তার বিরোধিতা আছে। আইয়ুব খান তাকে জেলে পড়েছেন, কিন্তু জিন্না, আইয়ুব খান, সৌরদ্দি সবাই পাকিস্তানি জাতীয়তাবাদ বিশ্বাস করেন। এবং এই যে বাংলা ভাষা আন্দোলনকে, রাষ্ট্রভাষা আন্দোলনকে একটা তিনি বলছেন কনসিডার ইট ইজ মিনিংলেস অ্যান্ড ইট উইল ডিসরাপ্ট পাকিস্তান, এইটাই তার আশঙ্কা। তারপরে তিনি এই যে রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছে তারপরে এপ্রিল মাসে তিনি লাহোর থেকে বিবৃতি দিচ্ছেন। সেই বিবৃতিতে বলছেন I will advise Muslims of Bengal to learn Urdu as a compulsory second language.
এইটা হচ্ছে তার বক্তব্য। এবং তিনি পাকিস্তান সরকারের সমালোচনা করছেন এই বলে যে তারা নির্বোধ, উর্দুকে চাপিয়ে দিতে চেষ্টা করছে। এটা তো হবে না, শেখাতে হবে ভেতর থেকে, কম্পালসারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখবে এবং শিখে তারা এইটাকে নিয়ে নেবে, তখন আর কোনো অসুবিধা হবে না। এবং আরও পরে শেখ মুজিবের কাছে চিঠিতে লিখছেন তিনি, I see that Maulana Sahib has called for the observance of an anti-imperialist day. বলছে এটা ভয়ঙ্কর কথা, মুজিবকে বলছেন। এইটা হচ্ছে কমিউনিস্টদের কথা, এটা হচ্ছে যে কমিউনিস্টদের আইডিওলজি, কমিউনিস্টদের পলিটিক্স, সেইটাকে তোমরা গ্রহণ করতে যাচ্ছ, তোমরা একদম ভয়ঙ্কর বিপদে পড়বে। এবং এই তখন আওয়ামী লীগের পরিচয়, উনি কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেননি। এবং তাৎপর্যপূর্ণ হলো যে তিনি যে প্রতিষ্ঠান করেছেন লাহোরে গিয়ে, সেটা হচ্ছে জিন্নাহ আওয়ামী মুসলিম লীগ। জিন্নাহকে তিনি নেতা বলে মানেন, জিন্নাহর অনুসারী। এবং আমরা জানি যে তিনি ওই যে লাহোর প্রস্তাব, সেই প্রস্তাবের যে সংশোধন, সেইটা জিন্নাহ তাকে দিয়েই করিয়ে নিয়েছিল। তিনি বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, সেই কাজটা তিনিই করলেন। জিন্নাহর ব্যক্তিত্বের কাছে তিনি অভিভূত ছিলেন, জিন্নাহপন্থী ছিলেন, এবং জিন্নাহকে এবং যে জিন্নাহ লীগ সেখানে তিনি করলেন। এবং সেই আরও যে এই সময়ে এই যে আমাদের ইত্তেফাক পত্রিকা, মানিক মিয়া হচ্ছেন এই সরওয়ার্দীর প্রধান মুখপাত্র, এবং মানিক মিয়া, শেখ মুজিব, এরা সকলেই একই সুরে কথা বলছেন যে ইত্তেফাক পত্রিকা মৌলানার প্রতিষ্ঠায়, চেষ্টায়, শ্রমে, সংগ্রহে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ইত্তেফাক পত্রিকা ওই সরওয়ার্দী সাহেবের সময়ে ওইটাই মানিক মিয়া নিয়ে নিলেন। এবং নিয়ে সেখানে তাকে মৌলানাকে ওই পত্রিকাতে লুঙ্গি সর্বস্ব নেতা, ক্লাস 8 পর্যন্ত পড়া নেতা, এই সমস্ত নানান রকম গালিগালাজ দিতে থাকলেন, এই জন্য যে মৌলানা সরওয়ার্দীর বিরোধিতা করেছে। এবং সরওয়ার্দী ন্যাপকে বলেছিলেন নেহেরু এইডেড পার্টি, এবং এই যে নেহেরু নাকি এইড করে দিয়ে এই পার্টি গঠন করে দিচ্ছে। আবার এবং সেও আমাদের মানিক মিয়া গণতন্ত্রের মুখপাত্র হয়ে দাঁড়িয়েছেন। তিনি বলছেন, তিনি আবার মাওলানার প্রশংসাও করছেন। মানিক মিয়া লিখছেন যে ইতিমধ্যেই কমিউনিস্ট অনুপ্রবেশকারীরা মাওলানা সাহেবকে তার সম্মানজনক আসন হইতে টানিয়া অনেক নিচে নামাইয়া আনিয়াছে। কমিউনিস্টরাই করেছে, এই যে ল্যাব গঠন, এটা কমিউনিস্টরাই করেছে, নামিয়ে এনেছে, দুই দিকেই করছে। মৌলানাকে গালি দিচ্ছে, আবার মৌলানাকে সম্মানের আসন থেকে এরা টানিয়ে নেমে এনেছে, সেই কথা বারবার সেই কথাও বলছে। এখন আমরা এইটা দেখি যে এই আমাদের ৭১-এর যুদ্ধ, সেই যুদ্ধে এই যে মুজিব বাহিনী গঠন করা হলো, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা যে মুক্তিবাহিনী আছে, সেই মুক্তিবাহিনীতে নিজের বামপন্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না, সতর্ক দৃষ্টিতে তাকা হচ্ছে। আওয়ামী লীগ দেখছে, ভারতীয় সরকার দেখছে, বামপন্থীরা ওখানে গেলে প্রাণ ভয়ে পালিয়ে আসছে, কেউ কেউ প্রাণ হারাচ্ছে। তার পাশাপাশি যে একটা মুজিব বাহিনী গঠন করা হয়েছে, সেই বাহিনী গঠনের উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হচ্ছে কমিউনিস্ট বিরোধিতা। যে কমিউনিস্টরা যদি যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, কমিউনিস্টরা ক্ষমতা নিয়ে নেবে, সামনে চলে আসবে, ভিয়েতনামে যুদ্ধ চলছে, এখানে আরেকটা ভিয়েতনাম হবে। শেখ মুজিব যদি এমন হয় যে ফিরতে পারলেন না, তাহলে ওরাই ক্ষমতা নিয়ে নেবে। কাজেই এখন তাজউদ্দিন সরকারের অজান্তে, একেবারেই অজান্তে মুজিব বাহিনী গঠন করা হচ্ছে, যার মূল লক্ষ্য হচ্ছে কমিউনিস্টদের দমন করা। ওই যে হিটলারের যে পলিসি, সেই পলিসি ইমপ্লিমেন্ট করা। আমি এখানে একটা উদ্ধৃতি দিচ্ছি, একজনের এই মুজিব বাহিনীর যে শিক্ষা দেওয়া হতো, অনুশীলন করা হতো,
তার মোটিভেশনাল ক্লাসে কি ধরনের কথা বলা হয়েছে। একটা একটা উদাহরণ নেই এখানে, খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই দুঃখজনক। সেটা এখানে বলা হচ্ছে এই যে তাদের কর্তব্য কি হবে মুজিব বাহিনীর তরুণদের। একজন রাজাকারকে যদি তোমরা ধরো তাহলে নানান প্রশ্নবাদে তাকে জর্জরিত করবে, প্রয়োজনে তথ্য পেতে কিছুটা শারীরিক নির্যাতনও করতে পারো। তথ্য পাওয়া শেষে তাকে কারাগারে পাঠিয়ে দেবে। আর যদি কোনো কমিউনিস্ট ধরো, সঙ্গে সঙ্গে তার প্রাণ হরণ করবে, একেবারে সঙ্গে সঙ্গে। তো এই যে রাজাকার এবং কমিউনিস্টের মধ্যে পার্থক্য, রাজাকার এবং এরা, এই যে আমরা ৭১ সালে যুদ্ধের সময় এটা ঘটেছে। এবং এই কথাটা কিন্তু, এই যে কমিউনিস্ট বিরোধিতা, এটা কিন্তু একেবারে শুরু থেকে আছে। জিন্নাহ সাহেব তার ওই যে বক্তৃতা, রেসকোর্সের বক্তৃতা, সেটা থেকে আমরা উর্দু রাষ্ট্রভাষা করার কথাটাই মনে আছে আমাদের। কিন্তু তিনি আরো একটা কথা বলেছিলেন যে তোমাদের মধ্যে এই এত মানুষকে, ইংরেজি ভাষায় বলছেন, যে তোমাদের মধ্যে কমিউনিস্ট ঢুকে পড়েছে। তারপরে দুদিন পরে ঢাকা ইউনিভার্সিটিতে যে কনভোকেশন হচ্ছে, সেইখানে তিনি বক্তৃতাতে আবার কমিউনিস্ট শব্দটা ব্যবহার করছেন না। তিনি বলছেন যে ফিফথ কলামিস্ট আছে। ফিফথ কলামিস্ট মানেই হচ্ছে কমিউনিস্টরা। এবং আমরা এও দেখছি যে জিন্নাহ সাহেব ওই বক্তৃতাতে আরেকটা কথা বলেছেন, সেই কথাটাও খুব গুরুত্বপূর্ণ, যে তিনি কোন ধরনের পাকিস্তান প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। কমিউনিস্টদের তো দমন করতেই হবে, কিন্তু কোন ধরনের পাকিস্তান। তিনি বলছেন যে তরুণদেরকে, গ্র্যাজুয়েটদেরকে, যে গ্র্যাজুয়েটরা তোমাদের সামনে উন্নতির স্বর্ণ দুয়ার উন্মোচিত হয়ে গেছে। আমি একটা দৃষ্টান্ত দেব। দৃষ্টান্ত দিলেন যে করাচিতে একজন লোকের, একজন তরুণের ২০০ টাকা বেতনে চাকরি ছিল। পাকিস্তান হয়েছে ৩ মাসের মধ্যে ওই লোক ব্যাংকে ১৫০০ টাকায় চাকরি পেয়ে গেছে। ২০০ টাকার থেকে ১৫০০, এইরকম সম্ভাবনা তোমাদের সামনে চলে এসছে, তোমরা এটার সুযোগ গ্রহণ। এই হচ্ছে পাকিস্তান, এই হচ্ছে ওই কতিপয়ের পাকিস্তান, এই হচ্ছে পুঁজিবাদী পাকিস্তান। তো ওই যে তিনি রাষ্ট্রভাষার কথা বললেন, আবারও তখন নো হয়েছে। কিন্তু তিনি যখন এইটা বললেন যে তোমরা পুঁজিবাদী হও, তখন কিন্তু নো হয়।